আজ শোনাবো আপনাদের শিবরাম চক্রবর্তীর গল্প। তার লেখা আমরা অনেকেই পড়েছি এবং সেই লেখা পড়ে আমরা একদম হৈ হৈ করে হেসেছি। বড় অদ্ভুত মানুষ ছিলেন, প্রায় কিছুই ছিল না তার বলা যায়। সারা জীবন মেজবাড়িতেই কাটালেন কলকাতা আসার পর। সেই মানুষটিকে মানে শিবরাম চক্রবর্তীকে ঠকালেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শুনে অবাক হতে পারেন, কিন্তু ঘটনাটা একেবারেই সত্যি। কি ঘটেছিল সে গল্পই আজ শোনাব। শুরু করি গল্প। জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারেননি শিবরাম চক্রবর্তী শরৎচন্দ্রকে, অথচ একসময় এই শরৎচন্দ্রকেই ঈশ্বরের মতো শ্রদ্ধা করতেন শিবরাম। নিজের একটা বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গিয়েছিলেন শরৎচন্দ্রের কাছে। যদি দুটো লাইন লিখে দেন ভূমিকায়, তাহলে একটা প্রকাশক জোটে, এই আশায় লিখেও দিয়েছিলেন কথাশিল্পী। কিন্তু সেই সুন্দর সম্পর্কই এক লহমায় চুরমার হয়ে গেল একটা ঘটনার পর। দেনা পাওনা উপন্যাস থেকে নাট্যরূপ দিলেন শিবরাম। নাম হলো ষোড়শী। সকলেই জানে সে কথা, স্বয়ং লেখকও জানেন। অথচ সেই নাটক যখন ভারতী পত্রিকায় প্রকাশ পেল, সেখানে নাট্যকারের নাম বদলে শরৎচন্দ্রের নাম দেওয়া হলো। শিবরামের বদলে শরৎবাবুর নাম দিলে পত্রিকা বেশি বিক্রি হবে। সম্পাদকের যুক্তিতে চুপ থাকলেন শিবরাম। সেই নাটক নিয়ে গেলেন শিশির কুমার ভাদুড়ির কাছে। নাটক পড়তে উচ্ছ্বসিত নাট্যাচার্য। অসাধারণ নাট্যরূপ দিয়েছেন, আমি এ নাটক করব। শুরু হলো শো। প্রায় প্রতিদিনই হাউসফুল, সব টিকিট বিক্রি হয়ে যায়। এদিকে তখন দেনার দায় জর্জরিত খোদ নাট্যকার শিবরাম চক্রবর্তী। বলেন, শিশিরবাবু, কিছু টাকা পেলে ভালো হয়। নাটকে আমার লভ্যাংশে থেকে যদি কিছু দেন বলছিলাম, ওই আর কি। নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার ভাদুড়ি। শিবরাম গেলেন। শো শেষে সাজঘরে গিয়ে হাত পাততেই শিশিরবাবু বললেন, দেরি করে ফেললেন। আজ টিকিট বিক্রির সব টাকা একটা থলেতে ভরা ছিল। শো শেষ হতেই শরৎবাবু সাজঘরে এসে সব টাকা নিয়ে চলে গেলেন। তো তখন সেই কথা শুনে একটু অবাক হলেন। বললেন, মানে শিবরাম চক্রবর্তী বললেন যে, সে কি, আপনি আমার কথা বললেন না? শিশির কুমার ভাদুড়ি বললেন যে, বলেছিলাম। শরৎবাবু উত্তরে আমায় বললেন, শিবরাম টাকা দিয়ে কি করবে? বিয়ে করেনি, কিচ্ছু না, তার ছেলেপুলে নেই, ঘর নেই, সংসার নেই, টাকার তার কিসের দরকার? তো তখন শিশিরবাবু শরৎচন্দ্রকে বললেন যে, না, অনুগ্রহ করে কিছু অন্তত দিন, খুব খারাপ অবস্থায় রয়েছে ও। তো তো আজ আসবে কিছু টাকার আশায়। তো তখন শরৎচন্দ্র বললেন যে, না 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 না, এই বেনিফিট নাইটের বকরা ওকে আমি দিতে যাব কেন? এ রাত্রিরে টিকিট বিক্রি হয়েছে আমার নামে, এর মধ্যে শিবরাম আসছে কোথা থেকে? বলে টাকার থলি নিয়ে একটু বেশি তাড়াতাড়ি চলে গেলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিশুবাবু বলছেন যে, হয়তো আপনার মুখোমুখি যাতে না হয় সেই জন্যই। তো শিশির কুমার ভাদুড়ির কাছে এইসব কথা শুনে চুপ করে গেলেন শিবরাম চক্রবর্তী। কি বলবেন ভেবে পাচ্ছেন না। মাথা নিচু করে ফিরে আসছেন, পেছন থেকে ডাক দিলেন শিশির কুমার ভাদুড়ি। বললেন, দাঁড়ান। এটা বলে একজনকে বললেন যে, এই আমার চেক বইটা নিয়ে আয় তো। চেক বই এলো। তো শিশির কুমার ভাদুড়ি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে, আমার অ্যাকাউন্টে কতটা আছে জানিস? ছেলেটি বললো, 120 টাকা। শিশির কুমার ভাদুড়ি বললেন যে, শিবরামবাবু, আপনার নামের বানান বলুন। তখন শিবরাম চক্রবর্তী বলছেন, আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। তখন শিশির ভাদুড়ি বলছেন যে, বেশ, তাহলে 120 টাকারই একটা সেলফ চেক কেটে দিলাম। আমার তো এর বেশি আর কিছু নেই, বিশ্বাস করুন, থাকলে সেটুকুও দিতাম, কিছু মনে করবেন না। তো সেই চেক হাতে নিয়ে ক্ষতবিক্ষত মনে ফিরে এসেছিলেন শিবরাম চক্রবর্তী। কথাশিল্পীর প্রতি জমে ওঠা এতদিনের শ্রদ্ধা যেন চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। যে শিবরাম চক্রবর্তী কারো কখনো নিন্দা করেননি, সেই তিনিও দরদি কথাশিল্পীর অমন আঘাত ভুলতে পারেননি শেষ দিন পর্যন্ত। শোনালাম শিবরাম চক্রবর্তীর গল্প।
আরও গল্প আপনাদের সামনে হাজির করব। তবে তার আগে বলি, আমার এই শুরু করি গল্প যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, আর একটু আপনার পরিচিতজনদের বলুন যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং গল্পগুলো শুনতে। যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবেন, এই আশা রাখি। আজ এই পর্যন্তই।